ওয়েলকাম সবাইকে। আজকে আমরা চাইল্ডহুডের কমন কনজেনিটাল অ্যানোমালি হাইপোস্পিডিয়াস সম্বন্ধে জানার চেষ্টা করব। হাইপোস্পিডিয়াসের সাথে আমাদের সবসময় মনে হয় যে এপিস্পিডিয়াস কোলাটারাল টার্ম, এবং এটার সাথে কিন্তু আরেকটা চলে আসে। আর আমরা পেডি সার্জারি বিভাগে কিন্তু হাইপোস্পিডিয়াস এপিস্পিডিয়াসের কেসগুলো কমনলি ডিল করে থাকি, এবং পরীক্ষায় আমাদের কিন্তু হাইপোস্পিডিয়াস কমনলি শর্ট কেস হিসেবে থাকে। তো আমি রূপনদেব, সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ। সো লেটস প্রসিড। প্রথমে আমরা ডেফিনেশন সম্বন্ধে জানার চেষ্টা করব। হাইপোস্পিডিয়াস ইজ কমন কনজেনিটাল অ্যানোমালি ইন হুইচ দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস ওপেন্স অন দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিস, স্ক্রুটাম, পেরিনিয়াম ইনস্টিড অফ নর্মাল পজিশন এট দ্য টিপ অফ দ্য পেনিস। তাহলে আমরা কিন্তু প্রথমেই জানলাম এটা কনজেনিটাল অ্যানোমালি, এবং এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস নর্মালি ওপেন করে টিপ অফ দ্য পেনিসে। ঠিক আছে, এই টিপ অফ দ্য পেনিসে ওপেন করে। আমরা জানি যে পেনিস ডরসাল সারফেস এবং ভেন্ট্রাল সারফেসে দুইটা নিয়ে গঠিত, এবং ডরসাল সারফেসে কিন্তু রয়েছে দুইটা কর্পাস ক্যাভার্নোসাম, এবং ভেন্ট্রাল সারফেসে রয়েছে কর্পাস স্পঞ্জিওসাম, যেটার ভিতর দিয়ে কিন্তু ইউরেথ্রা চলে আসে, এবং টিপ অফ দ্য পেনিসে কিন্তু নর্মালি এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাসটা ওপেন হয়। তো সেটা যদি এভাবে নর্মালি না থেকে ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিস কিংবা স্ক্রুটাম কিংবা পেরিনিয়ামে থাকে। পেরিনিয়াম কোনটা? এই যে রুট অফ দ্য স্ক্রুটাম থেকে যে এনাল ওরিফিস পর্যন্ত এই জায়গাটাকে আমরা পেরিনিয়াম বলতেছি। গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম আমরা ফিমেলে দেখতে পাই, এখানে আমরা সাধারণত পেরিনিয়াম বলে থাকি। তো এই তিনটে জায়গার কোনো জায়গায় যদি এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাসটা ওপেনিং করে ইনস্টিড অফ টিপ অফ দ্য পেনিস, তাইলে আমরা বলতেছি এটাকে হাইপোস্পিডিয়াস। তাইলে এখানে ইনসিডেন্স কি? ইনসিডেন্স 125 মেল লাইভ বার্থের মধ্যে একটা হাইপোস্পিডিয়াস আমরা দেখি, কিংবা 250 টোটাল লাইভ বার্থের মধ্যে আমরা একটা হাইপোস্পিডিয়াস দেখে থাকি। তো এখন হাইপোস্পিডিয়াসের মধ্যে কিন্তু টাইপস রয়েছে, এবং টাইপসগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এখানে তিনটা গ্রুপে কিন্তু হাইপোস্পিডিয়াস আমরা পড়ে থাকি। একটা অ্যান্টেরিয়র গ্রুপ, একটা অ্যান্টেরিয়র গ্রুপ, আরেকটা মিড গ্রুপ, আরেকটা পোস্টেরিয়র গ্রুপ। তো অ্যান্টেরিয়র গ্রুপের মধ্যে আমরা সাধারণত তিনটা পাই। একটা গ্ল্যানিউলার, ঠিক আছে, মানে টিপ অফ দ্য পেনিসে না থেকে একটু পিছনে থাকবে, কিন্তু এটা গ্ল্যান্স অফ পেনিসে থাকবে, এটাকে আমরা গ্ল্যানুলার ভ্যারাইটি বলতে পারি। আরেকটা কোরোনাল ভ্যারাইটি, ঠিক আছে, এটা 2 নম্বর কোরোনাল ভ্যারাইটি। আর আরেকটা ডিস্টাল পেনাইল থাকবে। তাহলে এই তিনটা অ্যান্টেরিয়র গ্রুপের মধ্যে রয়েছে, এবং যদি এটা মিড শেফটে থাকে, তাহলে এটা মিড গ্রুপ অফ হাইপোস্পিডিয়াস, মিড শেফট। আর যদি এখানে কিন্তু পোস্টেরিয়র গ্রুপের মধ্যে কিন্তু 4টা টাইপ রয়েছে। 1 নম্বরে আমরা প্রক্সিমাল পেনাইল বলতে পারি, তারপরে 2 নম্বরে আমরা বলতে পারি পেনোস্ক্রুটাল, 3 নম্বরে স্ক্রুটাল, আর 4 নম্বরে আমরা পেরিনিয়াল বলতে পারি। তাহলে এটুকু টাইপস অফ দ্য হাইপোস্পিডিয়াস। এরপর আমরা ইটিওলজি অফ হাইপোস্পিডিয়াস সম্বন্ধে জানবো। এর আগে আমরা বলে নিই, অ্যান্টেরিয়র গ্রুপ অফ হাইপোস্পিডিয়াসই কিন্তু মোর কমন দেন দ্য পোস্টেরিয়র গ্রুপস। কারণ যে ফিউশন অফ দ্য মিডিয়াল লেবিয়াল ফল্টস বিগিন পোস্টেরিয়রলি ফার্স্ট, প্রিমেচুর ফিউশন হয় এজন্য। এরপর আমরা ইটিওলজি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। ইটিওলজি মেনলি যদি এক লাইনে আমরা বলতে চাই, তাহলে সেটা ফেইলার অফ টিউবুলাইজেশন ডিউ টু ইউরেথ্রাল প্লেট ফিউশন প্রবলেম, অথবা এরেস্ট অফ ডেভেলপমেন্ট অফ দ্য ইউরেথ্রা। সাধারণত দুইটা ইউরেথ্রাল প্লেট একসাথে হয়ে তারপর যে ইউরেথ্রাল যে ক্যানেলটা ফর্মেশন করে, সেটা যদি মানে শেষের দিকে যদি ফর্মেশন হতে বাধা পায়, এই যে এখানে আমরা টিউবুলাইজেশন হচ্ছে, কিন্তু পরে যদি সেটা যে গ্ল্যান্স অফ দ্য পেনিস পর্যন্ত সেটা না পৌঁছায়, সেখান পর্যন্ত গিয়ে এভাবেই ওপেন করে, তাইলে কিন্তু তার ডিস্টাল ক্যানালাইজেশনটা হলো না। তার মানে সেটা কি? এখানে ক্যানালাইজেশন হলো না, তার মানে এটা কি ফ্রি থাকবে? অবশ্যই এটা ফ্রি থাকবে না। এখানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে, এটা ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে। এই ফাইব্রাস টিস্যুটা অবশ্যই কন্ট্রাকচার ফর্মেশন করে। এটা অ্যান্টেরিয়র বেন্ডিং অফ দ্য পেনিস করে, যেটাকে আমরা কর্ডি বলে থাকি। তাইলে আমরা ইটিওলজির মধ্যে এক লাইনে যদি বলতে পাই, তাহলে ফেইলার অফ টিউবুলাইজেশন ডিউ টু ইউরেথ্রাল প্লেট ফিউশন প্রবলেম। প্রথমে আমরা বলবো জেনেটিক প্রবলেম। এটা জেনেটিক্যালি থাকতে পারে, ফ্যামিলিয়াল থাকতে পারে, যা বাবার সেটা থাকতে পারে, তার তাই হিস্ট্রি থাকতে পারে। তারপর হরমোনাল কিছু প্রবলেম রয়েছে, যেমন মেল হওয়ার জন্য কোন হরমোন দায়ী? সেটা টেস্টোস্টেরন হরমোন যদি সেটা রিডিউসড থাকে, কিংবা 5-আলফা রিডাক্টেজ যেটা টেস্টোস্টেরনকে অ্যাক্টিভেট করে, সেটা যদি কম থাকে, কিংবা ফিমেল হরমোন ইস্ট্রোজেন যদি বেশি হয়ে যায়, যেমন যাদের থ্রেটেন্ড অ্যাবর্শন থাকে, যে মায়েদের, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন দেওয়া হয়, মেনলি প্রজেস্টেরন দেওয়া হয়। তাদের ক্ষেত্রে এই হরমোনাল প্রবলেমের কারণে তার কিন্তু যে হাইপোস্পিডিয়াস হওয়ার চান্স বেড়ে যেতে পারে। কিংবা কিছু ড্রাগ যদি সে ইনজেকশন করে, যেমন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, যার মধ্যে ফেনিটোইন অন্যতম, তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপোস্পিডিয়াসের চান্সটা বেড়ে যায়। এনভায়রনমেন্টের মধ্যে মেনলি উইন্টারে
তো উইন্টারে কেন হয় সেটা কিন্তু ইডিওপ্যাথিক, বাট দেখা গেছে যে হচ্ছে যে চাইল্ডগুলো উইন্টারে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু হাইপোস্পিডিয়াসের চান্সটা বেশি। তাহলে এটা যদি আমরা এক লাইনে বলতে চাই, ফেলিয়ার অফ টিউবুলাইজেশন টু ইউরেথ্রাল প্লেটস ফিউশন প্রবলেম। তো সেখার ক্ষেত্রে হচ্ছে যে ডিস্টালে যেহেতু হচ্ছে ইউরেথ্রাল ক্যানালাইজেশন হচ্ছে না, সেখানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়, কন্ট্রাকচার ফর্ম হয় এবং সেখানে হচ্ছে কর্ডি ফর্মেশন হয়। তো হোয়াট ইজ কর্ডি? কর্ডি ইজ এ ফিক্সড বোয়িং অর বেন্ডিং অফ দ্য পেনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফিক্সড একটা বোয়িং বা বেন্ডিং অফ দ্য পেনিস রয়েছে, ডিস্টাল টু অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং কজড বাই হাইপোস্পিডিয়াস। ঠিক আছে, তাহলে কর্ডি সম্বন্ধে আমরা পরে আলোচনা করতে পারবো। তাহলে এখানে দেখি যে হাইপোস্পিডিয়াসের সাথে অ্যাসোসিয়েটেড কী কী ক্লিনিক্যাল কন্ডিশন রয়েছে। প্রথমে আমরা কর্ডি সম্বন্ধে আলোচনা করে ফেলেছি, যেটা হচ্ছে ফিক্সড বোয়িং অর বেন্ডিং অফ পেনিস। আমরা যদি ছবি দেখতে চাই তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো এই যে ডিস্টাল ক্যানালাইজেশন কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফাইব্রাস টিস্যুটা ফর্মেশন হয়ে এই যে ভেন্ট্রাল বেন্ডিংটা হয়ে গেছে, যে কর্ডি পুল পেনিস ডাউন। কারণ এই কর্ডির মধ্যে কী থাকে, যেখানে হচ্ছে যে তার ইউরেথ্রাটা ফর্ম হয় না, সেখানে কিন্তু ফাইব্রাস টিস্যু কন্ট্রাকচার হয়ে সেটাকে বেন্ডিং করে ফেলে। তো সেজন্য এটাকে হচ্ছে কর্ডি আমরা বলতেছি। তাহলে এরপর হচ্ছে হুডিং। হুডিংটা কি? ইনকমপ্লিট ফরমেশন অফ দ্য প্রিপিউস। আমরা যে হচ্ছে এখানে পেনিস থাকে, তো এখানে কর্পাস ক্যাভার্নোসাম যে দুইটা থাকে, এখানে কর্পাস ক্যাভার্নোসাম থাকে, আর কর্পাস স্পঞ্জিয়ামসামের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে ইউরেথ্রাটা এসে অ্যাপেক্সে হচ্ছে কী করে, ওপেন করে। অ্যাপেক্সে হচ্ছে এখানে ওপেন করে, অ্যাপেক্সে ওপেন করে। তাহলে এখানে হচ্ছে যে যদি এই ডর্সাল সারফেসে কী হয়, যে হচ্ছে প্রিপিউসটা ফরমেশন হয় না, কারণ সেখানে তো ইউরেথ্রাই ফরমেশন হচ্ছে না ঠিকমতোভাবে, তার কিন্তু ডেভেলপমেন্ট, ডিস্টাল যে পেনাল ডেভেলপমেন্ট হচ্ছে না, সেজন্য হচ্ছে ইনকমপ্লিট ফরমেশন অফ দ্য প্রিপিউস হয়। আর এই প্রিপিউসটা হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে যে এখানে ডর্সাল সারফেসটাকে ঢাকে না। এখানে দেখা যাচ্ছে হচ্ছে অনেক বেশি হচ্ছে হুডিংয়ের মতো, মানে রিক্সার হুডের মতো একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। এটা আমরা দুই হাত দিয়ে কিন্তু হচ্ছে এখানে ধরে আমরা পরীক্ষা করি হাইপোস্পিডিয়াসের পেশেন্টদের। এখানে যদি আমরা ছবি দেখতে চাই তাহলে আমরা দেখবই যে এখানে কিন্তু স্কিনটা অনেক বেশি থাকে এবং সেটা কিন্তু কাভার করে না, যে সারফেসটাকে, যে ডর্সাল সারফেসটাকে কাভার করে না। আর দুই হাত দিয়ে কিন্তু হচ্ছে আমরা দেখি এই হুডিংটা আমরা দেখতে পাই, হুডের প্রিপিউসটা আমরা দেখতে পাই, ইনকমপ্লিট ফরমেশন অফ দ্য প্রিপিউস বা ফর স্কিন। তাহলে এখানে হুডিংও কিন্তু আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে মেটাস্টেনোসিস। তাহলে এই স্টেনোসিসটা কি? যদি হচ্ছে এন্ট্রি পয়েন্ট কিংবা হচ্ছে এন্ট্রি বা এক্সিট পয়েন্ট, ঠিক আছে, এন্ট্রি বা এক্সিটে যদি হচ্ছে নেরোয়িং থাকে তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেনোসিস। আর যদি হচ্ছে কোনো একটা টিউবের মাঝখানে যদি নেরোয়িং থাকে তো সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিকচার। তাহলে চাইল্ডহুডে একটা কমন প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু মেটাল স্টেনোসিস নিয়ে আসে। ঠিক আছে, তাহলে মেটাস্টেনোসিস নিয়ে আসে, তার সাথে কিন্তু হাইপোস্পিডিয়াসের সাথে তার কিন্তু রিলেশন থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে আমরা এখানে পাবো। তাহলে এরপর হচ্ছে আমরা শেপ অফ দ্য গ্ল্যান্স পেনিস। সাধারণত হচ্ছে গ্ল্যান্স পেনিসের শেপটা কেমন হয়ে থাকে? এটা হচ্ছে কনিক্যাল শেপ হয়ে থাকে। তো এটা হচ্ছে, তাহলে এখানে আমরা শেপ অফ দ্য পেনিস আমরা জেনে নিলাম। শেপ অফ দ্য পেনিস আমরা জেনে নিলাম, এটা হচ্ছে যে ফ্ল্যাটেন্ড হতে পারে। আর প্রক্সিমাল ভ্যারাইটি যেটা হচ্ছে আমরা পোস্টেরিয়র গ্রুপ অফ হাইপোস্পিডিয়াস, যেটা আমরা বললাম যে হচ্ছে ডিস্টাল পেনাইল স্ক্রুটাল, পেনোস্ক্রুটাল কিংবা হচ্ছে পেরিনিয়াল, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বাইলেটারাল আনডিসেন্ডেড টেস্টিস থাকতে পারে। তখন কিন্তু হচ্ছে আমাদের কী করতে হবে? টেস্টিসটাকে পালপেট করে দেখতে হবে। তারপর হচ্ছে কনজেনিটাল এলিমেন্ট ইন কিডনি অ্যান্ড ব্লাডার থাকতে পারে, তখন কিন্তু আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল পালপেশন করতে হবে। তার মানে এক্সামিনেশন সিকোয়েন্সে কিন্তু এগুলো আমরা দেখতে পারবো। তাহলে এখানে আমরা কর্ডি দেখতে পাচ্ছি, ভেন্ট্রাল বেন্ডিং যেটা অফ দ্য ভেন্ট্রাল বেন্ডিং অফ দ্য পেনিস যেটা, আর হচ্ছে এখানে আমরা হুডেড প্রিপিউসটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এক্সামিনেশন সিকোয়েন্স অফ দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। তাহলে এখানে হচ্ছে আমরা ইন্সপেকশনে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাবো। তাহলে এক্সামিনেশনে আমরা এক্সটার্নাল জেনিটেলিয়াতে আমরা কী দেখব? প্রথমে হচ্ছে যে যদি বাচ্চাটা অনেক বেশি ছোটো হয় তাইলে হচ্ছে আমরা মায়ের কাছ থেকেই কনসেন্ট নিয়ে নিব। আর যদি বাচ্চারা বড় থাকে তাইলে কিন্তু তাকে হচ্ছে আমাদের চকলেট সাথে নিয়ে যেতে হবে এবং তার কনসেন্টটা কিন্তু প্রথমে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমাদের গ্রিটিংস দিব তাকে, হচ্ছে যে তার বাসায় কিন্তু আমাদের গ্রিটিংস দিতে হবে। তারপর হচ্ছে তাকে প্রপার এক্সপোজার করতে হবে, পারমিশন নিতে হবে, এটা তো আমাদের বলতেই হবে। আর সাথে হচ্ছে কিন্তু তার বয়সটা আমরা জিজ্ঞেস করে নিব মায়ের কাছ থেকে, কারণ এই বয়সের সাথে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে নির্ভর করে। আমরা টাইম অফ সার্জারি যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। তাহলে প্রথমেই কিন্তু তাকে ইন্সপেকশন করব। ইন্সপেকশন করে আমরা দেখবো তার কিন্তু কনজেনিটাল কোনো হার্নিয়া থাকে কিনা, কারণ অ্যাসোসিয়েটেড কিন্তু হার্নিয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে যে আমরা ইন্সপেকশনে কাফ ইম্পাস দিতে বলবো। অনেক বাচ্চা হচ্ছে কাফ ইম্পাস দিতে নাও পারে, তখন কিন্তু আমাদের হচ্ছে কয়েকটা ম্যানুভার করতে হবে, যেমন ডেঙ্গলিং বডি কিংবা হচ্ছে যে সিল্ক গ্লোভার টেস্ট। এটা হচ্ছে আমাদের যখন হার্নিয়ার ভিডিও দেওয়া হবে তখন কিন্তু আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইন্সপেকশনের সময় কিন্তু আমাদের অনেক কিছুই দেখতে হবে। হাত দিয়ে তার হচ্ছে যে পেনিসটাকে ধরে তারপরে আমরা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাসটা প্রেজেন্ট
কি না সেটা আমাদের দেখতে হবে প্রথমে। যদি হচ্ছে এটা প্রেজেন্ট থাকে তবে সাইড দেখতে হবে, সেটা কি স্ক্রুটামে প্রেজেন্ট নাকি ভেন্ট্রাল সার্ফেস অফ পেনিস কিংবা পেরিনিয়ামে প্রেজেন্ট, সেটা আমাদের দেখতে হবে। এরপরে তার হচ্ছে কর্ডি চেক করতে হবে। কর্ডিটা আমরা অলরেডি বলে ফেলছি যে ভেন্ট্রাল বেন্ডিং অফ দ্য পেনিস। তো কর্ডিটা আমরা কীভাবে চেক করব, সেটা কিন্তু আমরা হচ্ছে যে অবশ্যই সামনাসামনি চেক করবো না, কারণ ভেন্ডিংটা সামনাসামনি কিন্তু তো ভালো দেখা যায় না, তাহলে আমাদের দেখতে হবে যে পাশে থেকে। তো বেটার হচ্ছে এই যে বাচ্চাটাকে হচ্ছে লাইং পজিশনে যদি আমরা রেখে কিন্তু তাকে কী করতে হবে, যে রুট অফ দ্য পেনিসে কিন্তু চাপ দিতে হবে। রুট অফ দ্য পেনিসে আমাদের চাপ দিতে হবে, এখানে হচ্ছে আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে হচ্ছে চাপ দিতে হবে এবং পাশে দেখতে হবে। আমাদের হচ্ছে আই লেভেলে থাকতে হবে, লেটারাল সাইডে, বেডের লেটারাল সাইডে আই লেভেলে গিয়ে তাকে হচ্ছে রুট অফ দ্য পেনিসে চাপ দিয়ে তারপর হচ্ছে ভেন্ট্রাল কার্ভেচারটা কিন্তু ভালোভাবে আমরা দেখতে পারি। তাহলে এই কর্ডি দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের লাইং করতে হবে। এরপরে তার রুট অফ দ্য পেনিসে চাপ দিতে হবে, থাম দিয়ে, বা হাতের থাম দিয়ে আমরা দেখতে পারি রুট অফ দ্য পেনিসে চাপ দিতে হবে। তারপর হচ্ছে ডান হাত দিয়ে হচ্ছে আমাদের এই পেনিসটাকে হচ্ছে ধরতে হবে, সোজাসুজিভাবে ধরতে হবে, হাত দিয়ে ধরতে হবে। তারপরে হচ্ছে আমরা দেখবো যে আই লেভেলে গিয়ে দেখবো এটা ভেন্ট্রাল কার্ভেচার আছে কিনা। এরপর আমরা হুডিং চেক করতে হবে। হুডিং চেক করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের দুইটা হ্যান্ড ইউজ করতে হবে এবং দুইটা হ্যান্ড দিয়ে কিন্তু তার হচ্ছে উপরের যে ফরস্কিন রয়েছে বা ডরসাল সারফেসের যে ফরস্কিন রয়েছে সেটাকে ধরে হচ্ছে রিক্সার হুডের মতো কিন্তু করতে হবে, এভাবে হচ্ছে হুডিংটা চেক করতে হবে। তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে হেমিস্ক্রুটাম কন্ডিশন, মানে স্ক্রুটামে কিন্তু হচ্ছে তার টেস্টিস রয়েছে কিনা কিংবা হার্নিয়াল অরিফিস আছে কিনা। হার্নিয়াল অরিফিসের জন্য আমরা আগেই বলছি যে ম্যানুভার আমরা করে নিব, সিল্ক গ্রুভার টেস্ট কিংবা ডেংলি বডি যদি কাফ ইম্পাস না দিতে পারে আর কি। এরপরে আমরা পালপেশনে যাব। তো পালপেশনে হচ্ছে আমরা কি দেখব, টেস্টিস পালপেবল অর নট, এটা অবশ্যই হচ্ছে আমরা পোস্টেরিয়র ভ্যারাইটির ক্ষেত্রে দেখব। তবে হচ্ছে আমরা এটা দেখে নিব যদি নাও থাকে, কারণ অনেক সময় টিচার জানতে চায় যে আসলে এটা আমরা জানি কিনা। তারপর হচ্ছে পেনাইল হাইপোপ্লাসিয়া আছে কিনা কিংবা প্রক্সিমাল ভ্যারাইটিতে আমরা হচ্ছে অ্যাবডোমিনাল পালপেশন করবো যে কিডনি এবং হচ্ছে ব্লাডারে কোনো অ্যানোমালি আছে কিনা। অনেক সময় হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, ঠিক আছে, কিডনি এনলার্জ হয়ে যায় কিংবা ব্লাডারেও কিন্তু হচ্ছে অ্যানোমালি থাকতে পারে, ঠিক আছে। তো এটুকু হচ্ছে আমরা এক্সামিনেশন করে নিব। এটুকু ছিল হচ্ছে এক্সামিনেশন অফ দ্য হাইপোস্পিডিয়াস সম্বন্ধে। এরপরে তাকে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে থ্যাঙ্কস দিতে হবে কিংবা চকোলেট বা এরকম হচ্ছে গ্রিটিংসের যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। এরপরে আমাদের ফাইন্ডিংস প্রেজেন্ট করতে হবে। তো ফাইন্ডিংস প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কী করব, অন এক্সামিনেশন of this patient reveals the external urethral orifice is absent in the tip of the penis. It is present in the ventral aspect of the penis, কিংবা হচ্ছে যে যদি স্ক্রোটামে থাকে কিংবা পেরিনিয়ামে থাকে তাহলে সেই সাইডটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে penis is bent towards due to presence of chordae. Prepuce is deficient on the ventral aspect of the glands with hooding present, ঠিক আছে। তারপরে গ্ল্যান্সের অবস্থাটা দেখব যে এটা হচ্ছে ফ্ল্যাটেন্ড নাকি কনিক্যাল, মেটাস্টেনোসিস আছে কিনা সেটা আমরা দেখব। তারপর হচ্ছে পেনিস ইজ ডেভিয়েটেড টু দ্য লেফট, যদি ডেভিয়েটেড থাকে সেই ডেভিয়েশনটা বলবো। হার্নিয়াল অরিফিস ইজ ইনট্যাক্ট, তাহলে এটুকু আমাদের ইন্সপেকশনে চলে গেলো। পালপেশনে আমরা কী করবো, টেস্টিস আর সেপারেটলি পালপেবল বাট পেনিস এপিয়ার হাইপোপ্লাস্টিক। সো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ যে টাইপ অফ হাইপোস্পিডিয়াস বা গ্ল্যানুলার হাইপোস্পিডিয়াস কিংবা স্ক্রুটাল হাইপোস্পিডিয়াস উইথ কোর্ডি, ঠিক আছে, কিংবা মেটাস্টেনোসিস যদি থাকে তাহলে আমরা উইথ মেটাস্টেনোসিস বলবো। আর হুডিংটা কিন্তু যদি থাকেও তাইলে কিন্তু আমরা এটা বলবো না, কারণ এটা কিন্তু হচ্ছে ওইভাবে এটার সাথে যায় না, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের সাথে যায় না। তাহলে এটুকু হচ্ছে আমাদের হাইপোস্পিডিয়াসের প্রেজেন্টেশন। এরপর হচ্ছে তার টাইমিং অফ সার্জারি। তো টাইমিং অফ সার্জারি আমাদের দেশে হচ্ছে প্রিস্কুলে করা হয়, কিন্তু জেনারেলি যেটা করতে হয়, প্রিস্কুল মানে হচ্ছে যে 3 to 5 years, কিন্তু জেনারেলি কখন করতে হয়, এটা আইডিয়ালি হচ্ছে 6 to 15 monthsে হচ্ছে আমাদের করতে হবে আইডিয়ালি, এটা হচ্ছে আইডিয়াল, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখানে কেন হচ্ছে 6 মান্থের পরে হচ্ছে আগে হচ্ছে আমরা করি না, কারণ তার পেনাইল স্ট্রেংথটা হচ্ছে লাগবে, মানে সার্জারি করার সময় বা ইরিথ্রোপ্লাস্টি যখন আমরা করবো তখন কিন্তু তার পেনাইল স্ট্রেংথটা লাগবে। তো অ্যাটলিস্ট 6 মান্থস বা এর বেশি যদি না হয় তাহলে কিন্তু এই পেনাইল স্ট্রেংথটা পাওয়া যায় না। তাহলে যদি আমরা এর 6 মান্থসের পরে আগে যদি করতে হয় আমাদের, মানে নিতান্তই যদি করতে হয়, তাহলে কিন্তু তার হচ্ছে পেনাইল স্ট্রেংথটা ম্যাচিউর করার জন্য তাকে আমরা টেস্টোস্টেরন দিতে হয়, মানে সিঙ্গল স্টেজ কিংবা ডাবল স্টেজ দিতে হয় ফর স্ট্রেংথেনিং অফ দ্য পেনিস, ঠিক আছে। আর যদি আমরা 15 মাস বা 18 মাসের পরে যদি আমরা করি, ঠিক আছে, তাইলে হচ্ছে যে জিনিসটা হয় তার কিন্তু হচ্ছে 2টা প্রবলেম হয়, মানে হচ্ছে যে তার প্রিস্কুল এই যে গেলে তার হচ্ছে সাইকোলজিক্যাল একটা আপসেট কাজ করে যে সবার হচ্ছে পেনিসটা স্বাভাবিক, তার কেন হচ্ছে অস্বাভাবিক, বা এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস কেন ওই দিকে, তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। আর হচ্ছে তার সেকেন্ডলি হচ্ছে যেটা হয় তার যে সেলফ ওয়েটিং হয়, বা যখন সে ইউরিনেশন করে তখন সে কিন্তু তার প্যান্ট ভিজে যায়, তাহলে এটুকু তার প্রবলেম ফেস করতে হয়। এই জন্য হচ্ছে এই প্রবলেমগুলো যাতে তার না আসে, তাইলে সেজন্য হচ্ছে আমরা 6 to 15 মাস বা প্রিস্কুলের আগেই কিন্তু মানে স্কুলের আগেই কিন্তু হচ্ছে আমরা করে ফেলতে চাই। সাধারণত আমাদের দেশে প্রিস্কুল এইজেই করা হয়।
এখন এইম অফ সার্জারি, মানে সার্জারি করে আমরা হচ্ছে কী কারেক্ট করতে চাই। সাধারণত এটাকে আমরা প্রথমে আমরা বলবো ইউরেথ্রোপ্লাস্টি। ইউরেথ্রোপ্লাস্টি মানে যে সার্জারিগুলো করা হয় সেগুলো হচ্ছে ইউরেথ্রোপ্লাস্টি মানে তার হচ্ছে ইউরেথ্রা, যেটা নর্মাল ইউরেথ্রা যেটা ডেফিসিয়েন্ট থাকার কারণে তো সেটা প্রক্সিমালি ওপেন হয়েছে, সেই ইউরেথ্রাটা হচ্ছে আমরা কী করে দিই, তাকে রিপেয়ার করে দিই। সেকেন্ডলি হচ্ছে তার কনিক্যাল শেপ যে হচ্ছে গ্ল্যান্সটা থাকে, মানে যেটা হচ্ছে তার ফ্ল্যাটেন্ড গ্ল্যান্সটা থাকে, এই গ্ল্যান্সটাকে হচ্ছে আমরা রিপেয়ার করে দিই বা ভালো করে দিই, এটাকে বলা হচ্ছে গ্ল্যানুলোপ্লাস্টি। এরপরে তার মেটাস্টেনোসিস যদি থাকে তাহলে আমরা হচ্ছে এটাকে ভালোভাবে ওপেন করে দিই, এটাকে হচ্ছে মিয়েটোপ্লাস্টি বলে। এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে, এটা হচ্ছে অর্থোপ্লাস্টি করে দিই, কারণ তার হচ্ছে কোরডি আমাদের কারেকশন করতে হবে, অর্থোপ্লাস্টি ফর কোরডি। আর আরেকটা আমরা বলতে পারি এটুকু হচ্ছে মেইন। এরপরে যদি তার স্ক্রুটামে হচ্ছে তার প্রবলেম থাকে, বা স্ক্রুটামে যদি তার স্ক্রুটাল হাইপোস্পিডিয়াস থাকে, তাহলে হচ্ছে স্ক্রুটামটাকে আমাদের রিপেয়ার করে দিতে হয়, এটাকে বলা হচ্ছে স্ক্রুটোপ্লাস্টি। তাহলে এই চারটা হচ্ছে মেইন। তাহলে এইম অফ সার্জারি যখন আমরা বলবো তখন আমরা কী বলবো, তখন আমরা বলবো যে হচ্ছে তার ইউরেথ্রাল ওপেনিংটা হচ্ছে আমরা নর্মালি আনবো, নর্মাল সাইটে আনবো। তারপর হচ্ছে ইউনিফর্ম ক্যালিভার থাকবে, যেটা আমরা মিউটোপ্লাস্টির মাধ্যমে আমরা বলতে পারি। তারপরে কনিক্যাল শেপ গ্ল্যান্সটা, মানে ফ্ল্যাটেন্ড শেপ যে গ্ল্যান্সটা রয়েছে সেটাকে আমরা কনিক্যাল শেপ আনবো, যেটা হচ্ছে গ্ল্যানুলোপ্লাস্টি। অর্থোপ্লাস্টি মানে হচ্ছে কোর্ডিটা যেটা কার্ভেচার রয়েছে সেটাকে আমরা হচ্ছে ঠিক করে দিব, এটাকে বলা হচ্ছে অর্থোপ্লাস্টি। তাহলে এটুকু হচ্ছে এইম। আর এইমের মধ্যে আরেকটা এক্সট্রা বলতে হবে, যেটা হচ্ছে যে কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল পেনিসটা আমরা তৈরি করে দিব, কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল পেনিস। আচ্ছা, এখন আরেকটা জিজ্ঞেস করে প্রিরিকুইজিট অফ সার্জারি, মানে এই যে ইউরেথ্রোপ্লাস্টি আমরা করবো তার আগে আমাদের কী লাগে। তাহলে প্রিরিকুইজিট অফ সার্জারি হচ্ছে যে তার স্কিল্ড সার্জন লাগবে, ওয়েল ইকুইপড পটি থাকতে হবে, ইউরিনারি ডাইভারশন মানে ক্যাথেটারাইজেশনের ব্যবস্থা থাকতে হবে, ইউরিনারি ডাইভারশন আর পেন কিলারের ব্যবস্থা থাকতে হবে, পেন কিলার। তাহলে এটুকু হচ্ছে প্রিরিকুইজিট। আরেকটা হচ্ছে ফাইন সুচার বা ফাইন নিডল সুচারিং লাগবে, যেটা হচ্ছে আমরা 60 বা 70 এগুলো আমরা ব্যবহার করি। সুচারের সাইজ যত বড় হয় তত কিন্তু এটা চিকন হতে থাকে, তাহলে হচ্ছে ফাইন সুচারিং ম্যাটেরিয়াল থাকতে হবে, ফাইন সুচার ম্যাটেরিয়াল যেটা আমরা হচ্ছে 60 কিংবা হচ্ছে 70 ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখন আরেকটা আমাদের সিরিয়াস স্যার জিজ্ঞেস করেন যে ডিফারেন্ট টেকনিক্স অফ ইউরেথ্রোপ্লাস্টি কী আছে। তো ডিফারেন্ট টেকনিক্স অফ ইউরেথ্রোপ্লাস্টি হচ্ছে যে আমরা একটা বলতে পারি টিপু মানে হচ্ছে টিউবুলারাইজড ইনসাইজড প্লেট ইউরেথ্রোপ্লাস্টি। সেকেন্ডলি আমরা বলতে পারি মডিফাইড টিপু। আরেকটা রয়েছে হচ্ছে স্নড গ্রেজ। 4 নম্বর হচ্ছে মিয়েটাল অ্যাডভান্সমেন্ট গ্ল্যানুলোপ্লাস্টি ইন্টিগ্রেশন, এটাকে আমরা মেকপাই বলি সংক্ষেপে। আবার বলছি মিয়েটাল অ্যাডভান্সমেন্টাল গ্ল্যানুলোপ্লাস্টি ইন্টিগ্রেশন। 5 নম্বর হচ্ছে অনলে। তাহলে এটুকু হচ্ছে আমাদের ডিটেলস জানতে হবে না, জাস্ট নামগুলো শিখলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। তাহলে এরপর হচ্ছে জেনারেল ইনভেস্টিগেশন আমরা করবো, সিবিসি, ব্লাড গ্রুপিং, আরিস টাইপিং, কোয়াগুলেশন প্রোফাইল, চেস্ট এক্সরে, ইউরিনারেমি, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ কেউবি রিজিয়ন, এটুকু আমরা করতে পারি। এখন এটার যদি অপারেশন আমরা না করি তাহলে কী কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশনটা হচ্ছে যে সে সেলফ ওয়েটিং করবে, যেটা আমরা আগেই বলে ফেলছি, সেলফ ওয়েটিং করবে, সাইকোলজিক্যাল ডিপ্রেশন হবে, তারপর হচ্ছে পেইনফুল ইরেকশন হবে। পেইনফুল ইরেকশনের কারণে পেইনটা হচ্ছে বেশি না, কিন্তু পেইনফুল ইরেকশনের কারণে তার কিন্তু হচ্ছে যে ফার্টিলিটিতে প্রবলেম হবে। পেইনফুল ইরেকশন হবে, তার ব্যাকফ্লো মানে যেহেতু হাইপোস্পিডিয়াস তার ব্যাকফ্লো হবে, ইমপ্রপার ইনসেমিনেশন হবে, আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তার রিপিটেড ইউটিআই হবে। সার্জারি করার পর বা ইউরেথ্রোপ্লাস্টি করার পর তার কী প্রবলেম রয়েছে, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে ইউরেথ্রোকিউটেনিয়াস ফিস্টুলা ডেভেলপ করতে পারে, ইউরেথ্রোকিউটেনিয়াস ফিস্টুলা এবং ইউরেথ্রাল স্ট্রিকচার, এই দুইটাই ইম্পর্টেন্ট, ইউরেথ্রাল স্ট্রিকচার। তো এটুকুই ছিল হাইপোস্পিডিয়াস সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।